তারপর মায়ের জোড়াজুড়িতে আমি ছবিটা দেখলাম, আর দেখেই আমি হাঁ হয়ে গেলাম। একবার ছবির দিকে তাকাচ্ছি তো একবার মায়ের দিকে তাকাচ্ছি। মা দেখি হাসতেছে। তখন মা বলল, কি ভেবেছিস আমরা কিছু বুঝি না? আর সুইটি, আমাদের সবাই বলেছে। আরে গাধা, তুই না বললেই কি আমরা তোর সাথেই ঋতুর বিয়ে দিতাম। আর সেই জন্যই তো ঋতুকে আমাদের এখানে আনছি। কি? মা সেটা ঠিক আছে, কিন্তু ঋতুকে এসব বলবে না, ওকে? কেন? সারপ্রাইজ দিব। ওকে। আমি আর কিছু না বলে ঘরে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ঋতুর রুমে গেলাম। দেখলাম ও মাত্র ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে আছে। আমি চুপি চুপি ওর কাছে গেলাম আর পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। আর ও কেঁপে উঠল আর বলল, কে কে? আমি তোমার পিচ্ছি হবু বর্গ। ভয় পাইছো নাকি? ভয় পাবো না কেন? এবার হুট করে কেউ জড়িয়ে ধরে? সরি, কিন্তু কি করব বলো, তোমাকে দেখলে নিজেকে যে সামলাতে পারি না। তাই তো মশাই, আমাকে যদি পেতে চাও, শাশুড়ি মা থুক্কু, মামিকে আমাদের ভালোবাসার কথা বলতে হবে। না থাক, বলবো না আমাকে। কেন? বলে আর কি হবে বলো, বিয়ে তো আর দিবে না। তার চেয়ে বরং তোমার যার সাথে বিয়ে দিতে চাই তাকে বিয়ে করো, সুখে থাকবে। তুমি এসব বলছো? কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? আর তুমি কি না? ভালো, তুমি চাও তো সবাই যাকে বলবে তাকে বিয়ে করি? আচ্ছা, তাই হবে। এই বলে ঋতু কান্না করতে করতে চলে যেতে লাগলো। তখনই আমি পেছন থেকে ওর হাত ধরলাম আর এক ঝটকায় নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে বললাম, এত সহজে আমার ভালোবাসাকে ছেড়ে দিব নাকি? না দিতে চাইলেও দিতেই হবে, কারণ তুমি এটাই চাও। আমি কি চাই সেটা পরে বলছি, তার আগে এই ফুলটা নাও আর একটা খুশির খবর শোনো। তারপর আমি ওকে ছেড়ে দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, হ্যাপি রোজ ডে আমার পাগলি। আর খুশির খবর হলো, মা নিজেই চাই তোমাকে ছেলের বউ করতে। আর ওই খাওয়ার টেবিলে আমার কথাই বলছিল, কিন্তু আমরা বুঝিনি। এটা বলার সাথে সাথে ঋতু আমার হাত থেকে ফুলটা নিল আর আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। বুঝি না মেয়েরা এত কান্না করে কিভাবে, আমাকে তো পিটাইলেও এক ফোঁটা পানি বের হয় না। তারপর আমি তাকে বললাম, এই পাগলি, কান্না করতেছো কেন? জানো আমার তখন কতটা কষ্ট হয়েছিল যখন তুমি ওইসব বলছিলে? আহারে শয়তান আজে। কি করছো? মারছো কেন? লাগতেছে তো। লাগুক, আমার বর, আমি মারবো, আবার আমি সেবা করব। তোমার কি? তাই না? তাই। দাঁড়াও, মজা দেখাচ্ছি। বলে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন ও বলল, আহা কি করছো, ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। পাও, আমার বউ, আমি বুঝবো। তাই না? আর কিছু বলতে দিলাম না, তার আগেই বুঝতেই তো পারছেন। 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। ও তখন বলল, এবার কি কেউ কিস করে? একটু হলে তো মরে যেতাম। মরবে না গো। যাই হোক, শোনো না। বলো। চলো না, আজকে তো রোজ ডে, কোথা থেকে ঘুরে আসি বিকালে। ওকে। থ্যাংক ইউ। হয়েছে, আর ঢং করতে হবে না। কি বললি? আমি ঢং করতেছি? আমাকে আর পাইকে এক দৌড়ে আম্মুর কাছে চলে আসছি। মা দেখো, শাকচুন্নিটা আমাকে মারতে আসতেছে। মারবো না, কি করবো? তুই আমাকে ঢং করার কথা বললি কেন? আর এখন আমি শাকচুন্নি বলছিস? তোকে তুমি খেয়ে ফেলবো। এই এবার থাম, তোরা অনেক ঝগড়া করেছিস। মা তুমি তো জানো আমি কত ভালো ছেলে। জানি তো। এখন ভালো যে মায়ের কাছে ভালোবাসার মানুষের কথা বলতে শরম পায়। মা ভালো হচ্ছে না কিন্তু। ঠিকই বলেছো মা। না না, মানে মামি। মামি বলতেছিস কেন? মাটাই তো ভালো ছিল। কয়েকদিন না পরেই তো তুই আমার ছেলের বউ হবি। ওকে মা। তারপর ঋতু মাকে জড়িয়ে ধরলো আর আমার দিকে তাকালো। আমি তখন ইশারা করে বললাম, আমাকেও একটু জড়িয়ে ধরো। তখন ও হাসতে লাগলো। তাই আমি ঘরে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। তারপর দুপুর হয়ে গেল, আমি উঠে গোসল করলাম।
একটু পর ঋতু এসে ডেকে গেল খাওয়ার জন্য। তারপর নিচে গেলাম খাওয়ার জন্য। খাওয়ার টেবিলে বসলাম আমি আর আমার সোজা ঋতু। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, তাই আমি টেবিলের নিচ দিয়ে ঋতুর পায়ে সুরসুরি দিতে লাগলাম। সে খেতে পারতেছে না, শুধু চোখ বড় বড় করে আমার দিকে তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে আছি। তারপর খেয়ে দিয়ে ঘরে চলে আসলাম, এসেই ঘুমিয়ে গেলাম। এইদিকে আবিদ আর সাদিয়া তো সারাক্ষণ ফোনে কথা বলতে ব্যস্ত। হ্যালো জানু, সোনা বলো। কি করো বাবু? বসে আছি। তুমি কি করো? আমিও। খাইছো দুপুরে? তুমি? আবির তো বিকালে দেখা করবে, কিন্তু অবশ্যই। ওকে বিকালে তাহলে দেখা হচ্ছে, বাই। বিকেলবেলা এ আরাফাত উঠো না, বেড়াতে যাবো চলো। বলে ঋতুকে কাছে নিয়ে এসে শুয়ে দিলাম। কি করতে তো সারোকে এসে পড়বে। আসুক, তাতে আমার কি। প্লিজ ছাড়ো, বেড়াতে যাবো চলো। আচ্ছা ঠিক করে চলো। তারপর আমরা রেডি হয়ে বাইরে এসে রিক্সা ডাক দিলাম এবং রিক্সা করে একটা পার্কে গেলাম। ও মা, গিয়ে তো আমরা অবাক যে আবিদ সাদিয়া ওরা বসে প্রেম করতেছে, আর আবিদ সাদিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আমরা ওদের কাছে গেলাম আর আমি বললাম, হাই রে ভালোবাসা, কয়দিন হলো পরিচয়, আর এর মধ্যেই এসব। ভাই তোরা তাড়াতাড়ি বিয়ে করে নে। আমার কথা শুনে আবিদ উঠে বসলো আর বলল, থ্যাঙ্কস দোস্ত, আজকে বাড়িতে বলবো। তা না হয় বলবি, কিন্তু সাদিয়াকে গোলাপ দিছিস? না ভাইয়া, দেয়নি। কি আবিদ? আরে রাগিস কেন? দেইনি, তুই আসবি বলে তোর সামনে দিমু, আর এখনই দিচ্ছি, দাঁড়া। ওই শালা, আমার দোহাই দিচ্ছিস বলেই কেলানি দিলাম। তারপর আবিদ সাদিয়াকে গোলাপ দিল। সাদিয়া ওকে জড়িয়ে ধরলো আর ওরা চারঠো ট্যাগ করে দিল। একটু পর আমি বললাম, ভাই এখানে আমরাও আছি রে, একটু তাকাস। আমার কথা শুনে ওরা একে অপরকে ছেড়ে দিল। তারপর সবাই মিলে ফুচকা খেতে গেলাম। ঋতু বলল, ঝাল কম একটা বেশি। তারপর মামা ফুচকা দিল। আমি এক পিস মুখে দিলাম আর সাথে সাথে আমার মুখ লাল হয়ে গেল। ওই কি হয়েছে? ঝাল। মামা, ওটা তো ঝাল আসলো কেমনে? ভুলে চলে গেছে মনে হয়। পানি দেন। পানি তো নাই আপা, শেষ হয়ে গেছে। কি? আর দিকে আমার ঝাল কমতেছে না, তাই ঋতু আর কোনো কিছু না বুঝে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। আবিদ সাদিয়া তো অবাক হয়ে দেখতেছে আর হাসতেছে। একটু পর ঋতু আমাকে ছেড়ে দিয়ে বলল, এবার কি ঝাল কমেছে? তখন আবিদ বলে উঠল, হায় রে বন্ধু, এমন ঝাল বেশি যদি আমার ফুসকাতেও হতো তাহলে কতই না ভালো হতো। তারপর আমরা শরমে আর কোনো কথা বলতে পারলাম না। এভাবে আমরা সবাই মিলে ঘুরে বাড়িতে চলে আসলাম। এসে আমি শুয়ে পড়লাম। একটু পর আবিদ ফোন দিয়ে বলল, হ্যালো বল। দোস্ত, কাম তো হয়ে গেছে। কি কাম? সামনে 9 তারিখে তো আমার বিয়ে। কি? অভিনন্দন। ধন্যবাদ, বাই, পরে কথা হবে। ওকে বাই। তারপর ঋতু ডেকে গেল। আমি নিচে গেলাম খেতে। খাওয়ার টেবিলে আব্বু আম্মাকে যা বলল শুনে আমি অবাক হয়ে গেলাম। ঋতু ডাক দিল, তাই খাওয়ার জন্য নিচে গেলাম। তারপর সবাই মিলে খেতে শুরু করলাম। হঠাৎ আব্বু বলে উঠল, প্রেম তো ঠিকই করিস, সেটা বলতে পারিস না? না মানে আব্বু। থাক, বাদ দে। আর শোন, আগামী 14 তারিখ তোর বিয়ে। আমি তো আব্বুর কথা শুনে অবাক হয়ে গেলাম আর বললাম, কি? অবাক হচ্ছিস কেন? না কিছু না। ঠিক আছে। তারপর আমি আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে ঘরে চলে আসলাম। একটু পর ঋতু আসলো, এসে বলল, কি মশাই, কেমন লাগলো আপুর কথা শুনে? তখন পেছনে তাকালাম আর ওর কাছে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো তো, শুয়ে যাবে। কেউ আসবে না, সবাই খেয়ে দিয়ে ঘুমাতে গেছে। তাও ছাড়ো। সত্যি ছেড়ে দেবো তো? সাহস থাকলে ছেড়ে দিয়ে দেখা। আরে রাগ দেখাও কেন, আমি তো মজা করছিলাম। এই শোনো। কি? কালকে আবিদের গায়ে হলুদ, পরের দিন বিয়ে। কি? একটু আগে ফোন করছিল। তাহলে ওদেরও এই একটা ব্যবস্থা হয়ে গেল। আর আমরা কেউই সিঙ্গেল থাকবো না। মশাই এবার ছাড়েন, আপনিও ঘুমান, আমিও ঘুমাতে চাই। না, আজকে তুমি আমার সাথে থাকো। ইস, শখ কত।
আর তো কয়েকটা দিন, তারপরে তো আমরা এক হয়ে যাব। আমার যে আর এই কয়দিনই যাচ্ছে না। হয়েছে, এখন ঘুমাও বলেই চলে গেল, আর আমিও ঘুমিয়ে গেলাম। সকালবেলা। এই আরাফাত, উঠো, সকাল হয়ে গেছে। হুম। কি হুম করতেছো, ওঠো। আরে বাবা, উঠতেছি তো, এত রাগ দেখাও কেন? কালকে যে বললে আবিদের গায়ে হলুদ, আজকে তো আবিদ তোমাকে নিতে আসছে। কি? ওকে ওকে, উঠতেছি। তারপর ও নিচে চলে গেল, আর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি আবিদ বসে আছে। কিরে, তুই এখানে? আসতেই হলো তোর বাড়িতে দাওয়াত দিতে, আর তোকে আর ঋতুকে নিতে। আচ্ছা, বুঝলাম। এখন চল। আন্টি, আপনারা কিন্তু অবশ্যই আজকে বিকালে যাবেন। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম। আমি জানি কি জন্য নিতে আসছে, মার্কেটে যেতে হবে যে। একটু পর আমরা সবাই মিলে একটা মার্কেটে চলে আসলাম। ও মা, এসে দেখি মাহি, মেঘলা, সাদিয়া সবাই দাঁড়িয়ে আছে। আমরা ওদের কাছে যেতেই, কিরে এতক্ষণ লাগে তোদের আসতে? আর বলিস না, মেয়েদের সাজতে কতক্ষণ লাগে জানিস না? ওই এখন আমার দোস্ত, তাই না? আমি সাজছিলাম, তুমি যে ঘুমিয়েছিলে তার বেলা। আচ্ছা বাদ দাও, চলো সবাই ভিতরে। তারপর সবাই মিলে বিয়ের মার্কেট করে বাসায় চলে আসলাম, কারণ বিকেলে আবার গায়ে হলুদ। তারপর বাসায় আসার সময় বলে আসলাম 14 তারিখ আমার আর ঋতুর বিয়ে। সবাই অভিনন্দন জানালো। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমিয়ে গেলাম। আসলে আমার শরীরটা খারাপ লাগতেছে, তাই আর ওর বাড়ির কোনো কাজে গেলাম না। বিকালে তাড়াতাড়ি করে আমি আর ঋতু ওদের বাড়িতে চলে গেলাম। বাবা মা আজকে নাকি যাবে না। তারপর থেকে আমিও টুকটাক কাজ করতে লাগলাম। এভাবে সন্ধ্যা হয়ে গেল, আর তারপর থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। রাতে আমরা আর বাড়িতে আসলাম না। পরদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা সবাই কাজ করতে লাগলাম। তারপর প্রায় দুপুর হয়ে গেল, আমরা বর নিয়ে চলে গেলাম সাদিয়ার বাসায়। তারপর বিয়েটা হয়ে গেল, সবাই বউ নিয়ে চলে আসলাম। রাতে আমি আর মাহি মিলে অনেকক্ষণ আবিদের সাথে মজা করে বাসর ঘরের কাছে আসলাম। এসে দেখি ভাবিরা দাঁড়িয়ে আছে। তারপর তাদের কোনো মতে বুঝিয়ে আবিদকে ঘরে ঢুকে দিলাম। তারপর কি হলো আবিদ আর সাদিয়াই জানবে, কারণ আমি তো ভিতরে যাইনি, তাই বলতে পারবো না। শুধু এতটুকুই জানি ওরা সুখের সাগরে ভাসতেছে। এভাবে কয়েকদিন চলে গেল, আর 2 দিন পর আমার বিয়ে। ভাবতে আমার কেমন জানি লাগতেছে। তারপর আমি, মাহি আর আবিদের বাসায় চলে গেলাম। তারপর ওদের বাসায় সবাইকে দাওয়াত দিতে ওদের নিয়ে চলে আসলাম মার্কেটে। সাথে ঋতু, সাদিয়া, মেঘলাও ছিল। তারপর সবাই মিলে মার্কেট শেষ করে বাসায় চলে আসলাম। ওদের বললাম কালকে তাড়াতাড়ি চলে আসতে, কারণ বিকালে আমার গায়ে হলুদ। বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল, তাই এসে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাতে ঋতু ডাকলো খাওয়ার জন্য, তাই ঘুম থেকে উঠে নিচে চলে গেলাম খাওয়ার জন্য। তারপর আমি রুমে আসলাম, জানি ঋতু আসবেই, তাই দরজার পেছনে লুকালাম। ঠিক একটু পর ঋতু আসলো। ঘরে যেই না সে ঘরের ভেতরে পা দিছে, আমি পেছন থেকে দরজা বন্ধ করে দিছি। ওরও সেই ভয় পাইছে আর বলতেছে, এখন কি করছো? দরজা বন্ধ করলে তুমি দরজা খুলে দাও। চুপ, কোনো কথা নয়। তারপর আমি আস্তে আস্তে তার কাছে যেতে লাগলাম। সে পেছাতে লাগলো। এক সময় সে খাটে পড়ে গেল। আমিও ওর উপর শুয়ে পড়লাম আর বললাম, এবার কোথায় যাবে? দেখো প্লিজ, এমনটা করো না, আর তো একদিন। ভয় পাইছো নাকি? ধুর পাগলি, আমি তো মজা করছিলাম। ভয় পাবো না? এরকম মজা কেউ করে? আচ্ছা সরি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। বলেই ও চলে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঋতু এসে আমাকে ডাক দিল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। মাহি আর আবিদকে দেখলাম খুব কাজ করতেছে। আমার তো কোনো কাজ নাই। এভাবে সন্ধ্যা হয়ে গেল, আর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আমরা সবাই খুব মজা করলাম। রাতে আমি আর ঋতু, আবিদ আর সাদিয়া, মাহি আর মেঘলা সবাই মিলে খুব নাচ করলাম। আসলে ঋতু আমাদের এখানে থাকছে তো, তাই এখানে থেকে বিয়েটা হচ্ছে। তারপর সবাই যার যার মতো করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে তারপর ঘুম থেকে উঠলাম, কারণ আজকে আমার বিয়ে। তারপর ফ্রেশ হয়ে ঋতুর রুমে গেলাম। দেখলাম কয়েকজন মিলে ঋতুর সাথে মজা করতেছে। আমাকে দেখে একজন বলল, আরে দুলা ভাই যে, আসেন।
আসেন। বউকাচারা মন চটপট করছিল বুঝি? বাকিরাও হাসতে লাগলো। কোনো কথা বললাম না, সোজা নিচে চলে আসলাম। তারপর দুপুর হয়ে গেল, আমাদের বিয়েটা হয়ে গেল। এখন শুধু ভাবতেছি রাত কখন হবে। তারপর রাত হয়ে গেল, কিন্তু মাহি আর আবিদ আমাকে নিয়ে ছাদে গেল, বলতেছে চল আড্ডা দিব। আমি আগেই জানতাম ওরা এমনই করবে, কারণ আমিও যে ওদের সাথে এমনটা করেছি। রাত 1টা বাজবে এমন সময় আব্বু আসলো, এসে বলল, কিরে ঘরে বউ রেখে এখানে কি করিস? যা ঘরে যা। আঙ্কেল, অনেকক্ষণ থেকে আমরাও বলছি, শুনছে না। দিল একটা বাঁশ জায়গা মতো। তারপর আমি আমার বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যেতে কেমন জানি লজ্জা করতেছে। তারপর কোথা থেকে ভাবিরা আর ওই হারামি দুইটা এসে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দিল আর বলল, সাবধানে বিড়াল মারিস। তারপর আমি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ঋতু এসে আমার পা ধরে সালাম করলো আর বলল, যাও অজু করে আসো, 2 রাকাত নামাজ পড়বো। তারপর আমি অজু করে আসলাম, তারপর নামাজ পড়লাম এবং ওখান থেকে ঋতুকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। তারপর তাকে শুইয়ে দিয়ে তার 4 ঠোঁট এক করে দিলাম এবং আমি ঋতুর বুকের ওপর থেকে শাড়ির আঁচল দিয়ে ওর বুকে মুখ ডুবে দিলাম। হয়েছে, অনেক পড়েছেন, আমাদেরও তো শরম বলতে কিছু আছে নাকি? আর এভাবেই আরাফাত আর ঋতু ভালোবাসার সাগরে ভাসতেছে। তাদের ভালোবাসা আজকে পবিত্র বন্ধনে আবদ্ধ হলো।